নজরুলকে আমরা দেখি একজন সৈনিক হিসাবে, নজরুলকে আমরা দেখি জীবন যুদ্ধে লড়াকু একজন মানুষ হিসেবে, যিনি বাল্যকাল থেকে জীবনের জন্য যুদ্ধ শুরু করেন, লেটোর দলে যান, কবিতা লেখা শুরু করেন, নাটকে অভিনয় করেন, পরিণত বয়সে সিনেমায় অভিনয় করেন, যিনি কবি, যিনি ঔপন্যাসিক, যিনি প্রবন্ধকার, যিনি গীতিকার, অসাধারণ তার কবিতা, যিনি অসাধারণ অনুবাদ করেন। ওমর খৈয়ামের অনুবাদগুলো পড়লে বোঝা যায় কি অসাধারণ অনুবাদ করতেন নজরুল। মানে এত বড় মাপের, এরকম বহুমাত্রিক, আমি কে ছোট কে বড় বাংলা সাহিত্যে, কে বড় কবি, এটা বিবেচনা করবার মতো ক্ষমতা আমার নাই। আর কবির মধ্যে বড় ছোটর বিচার হয় বলে আমি মানি না। কিন্তু এমন বহুমাত্রিক প্রতিভা বোধহয় বাংলা সাহিত্যে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। তিনি অসম্ভব রোমান্টিক একজন মানুষ। আমি একটা কবিতার কথা বলি, যে কবিতাটা ছোটবেলায় পড়তাম এবং এখনো প্রথম দুটো লাইন মনে আছে এই বয়সেও। কর্ণফুলী, কর্ণফুলী তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুল খুলি। তো এই যে একটা নদীর মধ্যে কারো কান ফুল, ওগো কর্ণফুলী, সম্ভবত ছিল ওগো কর্ণফুলী তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুল খুলি। শাওন আসিল ফিরে, গানটি আমাদের সবার খুব পরিচিত গান, খুব প্রিয় গান। তার কয়েকটি লাইন আমি লিখছিলাম। ধানি রং ঘাগরি মেঘ রং ওড়না, পড়িতে আমারে মাগো অনুরোধ করো না। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না, পেল না। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন। কি অসাধারণ উপমান, কি অসাধারণ রোমান্টিকতা, যে বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন। আর নজরুলের নিজের কথা যদি বলি, আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন, আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন। ওনার যে শেষ অভিভাষণ যেটা ছিল, যদি আর বাঁশি না বাজে আমার, সেখানে নজরুল কি বলেছেন? নজরুল বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, ভুল হলে সব আব্দুল হাই শিকদার অন্যান্য বিদগ্ধ জনেরা আমাকে ক্ষমা করে দেবেন। তিনি বলেছিলেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলেই প্রেমহীন নীরস পৃথিবী থেকে আমি নীরব অভিমানে বিদায়। এটাই ছিল নজরুলের শেষ অভিভাষণ, এবং তারপরে তিনি চিরদিনের জন্য নীরব হয়ে যান। আমরা আজকে যেখানে বসে আজকে নজরুল চর্চা করছি, তার খুব কাছে সেই নীরব অভিমানে আমাদের সেই কবি শুয়ে আছে। তো এটা আমি একটু আমি নজরুলের মানবিক দিকটা একটু স্মরণ করতে বলছি, সবাইকে স্মরণ করতে অনুরোধ করছি। নজরুল যে বিপ্লবী ছিলেন এটা তো আমরা সবাই জানি, কিন্তু তিনি যে মানুষ হিসেবে কেমন ছিলেন, তিনি কেমন স্বামী ছিলেন, কেমন পিতা ছিলেন, এগুলোও যেন আমরা ভুলে না যাই। কারণ একজন মানুষের সবকিছু মিলিয়েই সে পরিপূর্ণ মানুষ। কাজে কবি নজরুলকে আমি এভাবেই দেখতে পছন্দ করি। তার রোমান্টিক গান যেমন শুনি, রোমান্টিক কবিতা পড়ি, তার বিদ্রোহের গান তো পড়ি, তার উপন্যাস পড়ি, এবং তিনি একজন অসাধারণ সম্পাদক ছিলেন। পত্রিকা একটি নয়, অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন। সেই প্রসঙ্গে কবি আব্দুল হাই শিকদারকে স্মরণ করিয়ে দিচ্ছি, তার মনে আছে কিনা আমার মনে নাই, যে তিনি একটি বই সম্পাদনা করেছিলেন, বইটির নাম সার্বজনীন নজরুল, এবং সেখানে তার লেখা একটা মুখবন্ধ ছিল। সেই মুখবন্ধে তারই লেখা একটি লাইন ছিল। সেই লাইনটা হলো, নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা। এটা আব্দুল হাই শিকদার লিখেছিলেন, যে নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা। তো নজরুল কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি কুপমণ্ডুকতার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অর্থাৎ যেখানে যা কিছু অন্যায় তিনি দেখেছেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তো সেই যুদ্ধের স্বরূপটা
আমি নজরুলের লেখা থেকেই পড়ে বুঝতে চাচ্ছি। তার একটি বিখ্যাত লেখা আছে, এই লেখাটি আমাকে অনুপ্রাণিত করে খুব। লেখাটি হলো রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দি তিনি লিখেছিলেন জেলখানায় বসে, এবং তিনি এটা লিখেছিলেন 1923 সালে। প্রেসিডেন্সি জেলে তিনি তখন বন্দী ছিলেন, এবং কেন বন্দী ছিলেন তার কিছুটা আভাস দিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তারা, যে তিনি ধূমকেতু পত্রিকায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে স্বাধীনতা ছাড়া আমরা আর কিছু মানি না, স্বরাজ টরাজ আমরা মানি না। এবং তিনি একটি কবিতা লিখেছিলেন, কবিতাটির নাম সম্ভবত আনন্দময়ীর আগমনে। আমি যদি ভুল না বলে থাকি, আমি সাহিত্যের ছাত্র নই, কাজে ভুল বলতেই পারি। তো আনন্দময়ীর আগমনে এবং এই এডিটোরিয়ালটা লিখবার জন্য তার জেল হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তো সেই মামলায় তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি। এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হলো, একটি হলো আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস। এটা নির্জলা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে, এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এমন একটি বাংলাদেশ, এমন একটি ভারত ছিল। তো বাংলাদেশে কি তাই নয়, যে আমার বিরুদ্ধে যখন কন্টেম্পট অফ কোর্টের মামলা হলো, আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইবো না, কারণ আমি যা বলেছি সত্য বলেছি। এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম, আমার কোনো লয়ার ছিল না। আমি যখন আমার দুটো কারণে আমার ডাক পড়েছিল, কন্টেম্পট হয়েছিল। একটা হলো, একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায়, সেটার হেডলাইন ছিল চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে, সেটা চেম্বার জজে গিয়ে এটা স্টে হয়ে যাচ্ছিল। এবং চেম্বার জজের তখন নাম ছিল, পরে চিফ জাস্টিস হয়েছিলেন, তার নাম ছিল মোজাম্মেল হোসেন। তো এটা আমি লিখেছিলাম। আর একটা আমি আর্টিকেল লিখেছিলাম, যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। তো আমি যে বাংলাদেশে যে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল। তো যাই হোক, আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি, আমি প্রমাণ দিয়ে দেখালাম, তো আমাকে সব জাজেরা মিলে, আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন। তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন, ফজলুল করিম সাহেব। তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন, এটা বিচার করতে আমরা বসি নাই। আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্টেম্পট করেছেন কিনা। তো তাহলে সেই নজরুল 1923 সালে যেটা লিখে গেছেন, যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে 101 বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্পট অফ কোর্ট। তাহলে পাল্টালো কোথায়? এই 1 শতাব্দী পার হয়ে গেল, পাল্টায় নাই, কিছু তো পাল্টায়। তো নজরুলের লেখার সেই রাজবন্দির জবানবন্দির পরের অংশটা আমি একটু পড়ি। আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামত করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পো ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে।